শেখ হাসিনার বক্তব্যের মধ্যে একটা নতুন তথ্য আছে, আবার নতুন করে নতুন তথ্য। সেটা কি? সেটা হলো কিন্তু তিনি কিন্তু ওই যে বলছেন না, যে যেখানে আছে সেখানে নেতা, তিনি কিন্তু আবার রিইটারেট করছেন, যেখানে কমিটি নাই এটা কার করে দেওয়ার দরকার নেই, আপনারা নিজেরা কমিটি করে ফেলেন এবং কমিটি আমার কাছে পাঠায় দেন। তিনি কিন্তু এটা নতুন কথা একদম। এটা একেবারে তৃণমূলকে উনি সরাসরি নির্দেশনা দিয়েছেন যে তোমরা যেখানে কমিটি নাই সেখানে তোমরা কমিটি করে ফেলো, কমিটি করে আমাকে পাঠায় দাও। প্রত্যেক কর্মীকে ঘরে ঘরে যেতে বলতেছে। এটা তো নির্বাচনের স্ট্র্যাটেজি, এটা তো আন্দোলনের স্ট্র্যাটেজি না, তাই না? এটা তো আন্দোলনের স্ট্র্যাটেজি না, এটা যে কর্মীদেরকে দিয়ে উনি আন্দোলন সংগ্রাম করেন, এটা তো নির্বাচনের স্ট্র্যাটেজি। তার মানে শেখ হাসিনা কাছে কোনো একটা মানে তার কাছে এই বিশ্বাস করার মতো তথ্য আছে যে বাংলাদেশের নেক্সট নির্বাচনে আওয়ামী লীগ জয়েন করতেছে। সেই নির্বাচনটা কবে? সেই নির্বাচন যদি 5 বছর পরে হয় তাহলে তো এখনই ঘরে ঘরে যায় বোঝানোর দরকার নেই। তারা এখন ঘরে ঘরে বোঝানোর মানেটা কি? তার মানে নির্বাচন একটা সামনে আসতেছে। শেখ হাসিনা সেইটাই কিন্তু তার কর্মীদেরকে কিন্তু ইঙ্গিত দিয়েছেন বলে আমার মনে হচ্ছে। শেখ হাসিনার আরেকটা জিনিস এখানে প্রকাশ করছেন যে 41 সালের মধ্যে যে তারা যে স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশের, সে বাংলাদেশ ওনারা গড়বেন, উন্নত বাংলাদেশ গড়বেন। উন্নত বাংলাদেশ গড়তে হলে তো শেখ হাসিনাকে ক্ষমতা আসতে হবে। তার মানে আওয়ামী লীগ কে উনি ওই পর্যায়ে তৈরি করতে চান যে পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার মতো শক্তি অর্জিত হয়, এবং জনগণের কাছে এই পর্যায়ে যেতে চান যাতে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে। সাইফুল আমিন, বিশ্লেষক সাইফুল ভাই, স্বাগতম। বিপুল টকের তাৎক্ষণিক আয়োজন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আজকে আসলে বড় ঘটনা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে, কিন্তু সামাবায়াত শেখ হাসিনাকে নিয়ে আছেন। শেখ হাসিনাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। শেখ হাসিনার কথা বন্ধ না করলে নাকি দুই দেশের সম্পর্কের উন্নতি হবে না। এখন একটা বিরাট সুযোগ ভারতের সামনে, সামাবাদ বলছেন। এই সুযোগটাকে কাজে লাগে সদ্ব্যবহার করতে বলছেন তিনি। সেটা ঠিক আছে, উনি তো এটা উনার সুযোগ কিভাবে কাজে লাগাচ্ছে দেখেন। আমি এখনই আপনাকে শেখ হাসিনার আজকে প্রচারিত ইয়েটা শোনাই, তাহলে বুঝতে পারবেন যে কি সুযোগ ওনারা। আমি এটুকুই বলবো যে আওয়ামী লীগকে উঠে দাঁড়াতে হবে, শক্তিশালী হতে হবে, কারণ জনগণ আমাদের পাশে আছে, জনগণ ছাড়া আমাদের কেউ নেই, এটা মাথায় রাখতে হবে। বারবার আমরা জনগণের শক্তিতেই ক্ষমতা এসেছি, কাজে এই জনগণকে সাথে নিয়েই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক ঘরে ঘরে আমাদের উন্নয়নের কথা পৌঁছে দিতে হবে, আর নির্যাতনের কথা মানুষের কাছে দিয়ে তাদের কাছে বিচার চাইতে হবে, এবং তাদেরকে বলতে হবে যে আপনারা আসেন, ঐক্যবদ্ধ আমরা এর প্রতিকার করি। তার মানুষ খুব কষ্টে আছে, যারা ভেবেছিল ওই সুদখোর ইউনূস আসলে বোধহয় খুব খুশি, মানে দেশ নাকি একেবারে উন্নতি হয়ে যাবে, উন্নতি হয়নি। আর তারপর হচ্ছে আর একজন তো চাঁদাবাজি, যার বিরুদ্ধে এফবিআই, আমেরিকা এফবিআই এসে সাক্ষী দিয়ে গেছে দুর্নীতির, আজকে সেই দুর্নীতি বরপুত্র ক্ষমতায়। চমৎকার। কাজে এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কি সব হারিয়েছি, বাবা মা ভাই ঘর বাড়ি সব হারা, কিন্তু আমার নেতা কর্মীদের যেভাবে নিঃস্ব করে দিয়েছে, তাদের নিজেদের হারানোর কথা মনে হয় না, আমরা আমাদের কোনো আফসোস করি না। আমরা যারা নিজের পায়ে কষ্ট করে একটু ঘর বাড়ি একটু কিছু তৈরি করেছে, আজকে তারা নিঃস্ব। মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, ছোট শিশুকে সহ গ্রেপ্তার করে, আজকে মাতৃস্নেহ বঞ্চিত। পিতাকে গ্রেপ্তার করে, না পেলে বাবা মা সবার উপরে নির্যাতন করে, বৃদ্ধ তাদের উপরে নির্যাতন করে। আর ধর্ষণ তো এটা তো তাদের উৎসবে পরিণত হয়ে গেছে, প্রকাশ্যে করে যাচ্ছে। চুরি ডাকাতি ছিনতাই, ঘরে বাইরে কোথাও মানুষের শান্তি নাই। এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে, তার জন্য একমাত্র জনতার শক্তি। আর এটা মনে রাখবেন যে জনগণের শক্তি যদি আপনার পাশে দাঁড়ায়, তো অনেকে যে যা আজকে বলুক না কেন, তারাও আপনার পাশে দেশে বিদেশে থাকতে বাধ্য হবে। সেইভাবেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর যেখানে যেখানে কমিটি নাই, প্রত্যেকটা জায়গায় কমিটি করে ফেলতে হবে। কে করে দিল সেটা না, আপনারা নিজেরা উদ্যোগ নেন, নিজের নিজের ইউনিয়ন, ওয়ার্ড, সব জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র, যে যে সংগঠন যেগুলি নাই সবগুলি নিজেরা করে পাঠান যে হ্যাঁ আমরা এটা করেছি, করে কাজ শুরু করেন। সংগঠন অবশ্যই আমাদের লাগবে, সেই সাথে মানুষের জনমত আমাদের পক্ষে, জনগণের কথাই আরো বেশি করে বলতে হবে। তো এইভাবে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন, কাজ করে যান। ইনশাআল্লাহ এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করব, সকল রাজবন্দীকে মুক্ত করব, আর দেশটাকে আবার আমরা উন্নত করব। এই স্বাধীনতা, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনো বৃথা যেতে পারে না, আমরা বৃথা যেতে দেব না। এটাই আমাদের প্রতিজ্ঞা। জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো। 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফিজ। মিশন তো 41ই দেখতেছি বন্ধ করছে। সামাবাদ কি বলে, সামাবাদের কথা শুনলে মনে হয় যে বাচ্চা শিশু কথা বলতেছে। হ্যাঁ,
ওর কথা আমার কাছে মনে হয় একটা শিশু কথা বলতেছে যে শিশু যেরকম এই আবদার করে না, আমাকে ললিপপ দাও ললিপপ দাও, হ্যাঁ, আর এই আবদার আবদার করতেছে শামা ভাই। আপনি বলেন ও বলে যে ভারতের কাছে নাকি সুযোগ এটা করবে, দ্বিপক্ষীয় সফরের জন্য শেখ হাসিনার গলা বন্ধ করতে হবে। শেখ হাসিনার গলা তো শুনলেনি আপনারা, শেখ হাসিনার গলা তো শেখ হাসিনার কোনো কথা থামে নাই। যাই হোক, এখন শেখ হাসিনার কথায় আসি। শেখ হাসিনার এই বক্তব্যের মধ্যে বেশ কিছু, আমি আসলে চাইছিলাম শেখ হাসিনার বক্তব্যটা একটু বিশ্লেষণ করতে, কিন্তু আপনি আমাকে সামার দিকে ঠেলে দিয়েছেন। প্লিজ শেখ হাসিনার এই বক্তব্যের মধ্যে একটা নতুন তথ্য আছে, আবার নতুন করে নতুন তথ্য। সেটা কি? সেটা হলো তিনি কিন্তু ওই যে বলছেন না যে যেখানে আছে সেখানে নেতা, তিনি কিন্তু আবার রিইটারেট করছেন যেখানে কমিটি নাই এটা কার করে দেওয়ার দরকার নেই, আপনার নিজেরা কমিটি করে ফেলেন এবং কমিটি আমার কাছে পাঠায় দেন। তিনি কিন্তু এটা নতুন কথা একদম। এটা একেবারে তৃণমূলকে উনি সরাসরি নির্দেশনা দিয়েছেন যে তোমরা যেখানে কমিটি নাই সেখানে তোমরা কমিটি করে ফেলো, কমিটি করে আমাকে পাঠা দাও। এটা হলো একটা মানে আরেকটা যে তিনি পলিটিক্যালি আছেন, তিনি বলছেন যে দলকে তৈরি করতে হবে, আমার দল খুব জরুরি, তবে জনগণ হলো মূল শক্তি, কারণ জনগণের সমর্থনে ক্ষমতায় আসছেন এবং জনগণকে ঘরে ঘরে গিয়ে জনগণকে এই সময়কালের যে দুর্যোগগুলি হয়েছে, যেগুলো ঘটনা হয়েছে, এগুলো জনগণকে কাছে পৌঁছানো এবং যে আওয়ামী লীগ তার 17 বছরে যে কাজগুলো করেছে সেগুলো জনগণের কাছে পৌঁছানো, এটা কিন্তু ব্যাপক পিআর স্ট্র্যাটেজি। সে সকল কর্মীকে উনি বলছেন যে জনগণের কাছে যাও এবং সবাইকে বুঝাও। তো দুটা আপনার গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো একটা হলো তৃণমূলকে কিন্তু সরাসরি নির্দেশনা আবারও দিলেন যে তোমরা তোমাদের সংগঠন গড়ে তোলো, এবং তৃণমূলকে কি গুরুত্ব দিচ্ছেন এটা কিন্তু এখানে পরিষ্কার। শেখ হাসিনার আরেকটা জিনিস এখানে প্রকাশ করছেন যে 41 সালের মধ্যে যে তারা যে স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশের, সে বাংলাদেশ ওনারা গড়বেন, উন্নত বাংলাদেশ গড়বেন। উন্নত বাংলাদেশ গড়তে হলে তো শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে হবে। তার মানে আওয়ামী লীগ কে উনি ওই পর্যায়ে তৈরি করতে চান যে পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার মতো শক্তি অর্জিত হয়, এবং জনগণের কাছে এই পর্যায়ে যেতে চান যাতে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে। তো আওয়ামী লীগ ভোটের রাজনীতি করতেছে এখানে খেয়াল করে দেখেন, তার মানে শেখ হাসিনার মাথার মধ্যে বা শেখ হাসিনার যে চিন্তা করছেন যে আওয়ামী লীগ নেক্সট নির্বাচনে ইলেকশন করতেছে, দিস ইজ হার মেসেজ। বলেন নেক্সট নির্বাচন তার নির্বাচন করতেছে। আপনি খেয়াল করে দেন, প্রত্যেক কর্মীকে ঘরে ঘরে যেতে বলতেছে, এটা তো নির্বাচনের স্ট্র্যাটেজি। এটা তো আন্দোলনের স্ট্র্যাটেজি না, তাই না? এটা তো আন্দোলনের স্ট্র্যাটেজি না, এটা যে কর্মীদেরকে দিয়ে উনি আন্দোলন সংগ্রাম করেন, এটা তো নির্বাচনের স্ট্র্যাটেজি। তার মানে শেখ হাসিনা কাছে কোনো একটা মানে তার কাছে এই বিশ্বাস করার মতো তথ্য আছে যে বাংলাদেশের নেক্সট নির্বাচনে আওয়ামী লীগ জয়েন করতেছে। সেই নির্বাচনটা কবে? সেই নির্বাচন যদি 5 বছর পরে হয় তাহলে তো এখনই ঘরে ঘরে যায় বোঝানোর দরকার নেই। তাহলে এখন ঘরে ঘরে বোঝানোর মানেটা কি? তার মানে নির্বাচন একটা সামনে আসতেছে। শেখ হাসিনা সেইটাই কিন্তু তার কর্মীদেরকে কিন্তু ইঙ্গিত দিয়েছেন বলে আমার মনে হচ্ছে, যে আওয়ামী লীগের পক্ষে জনমত গ্রহণ করো, এবং আবার বলছেন 41 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়বেন। তার মানে ওনারা ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় যাবার চিন্তা করছেন, এবং সেটা নির্বাচনের মাধ্যমে যাবেন। এমন ওনার কর্মী বাহিনীকে তিনি সর্বত্র যাওয়ার জন্য বলছেন, ঘরে ঘরে পৌঁছানোর জন্য বলতেছেন, আওয়ামী লীগ আমলের উন্নয়নের খবর দেওয়ার জন্য বলছেন। এট দ্য সেম টাইম এই আমলগুলোতে যে অন্যায় অত্যাচার হয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য। এটা তো জনমত তৈরি, আন্দোলনের জনমত না, এটা তো ভোটের জনমত তৈরির কথা উনি বলেছেন। তো ভোটের জনমতের তৈরির কথা শেখ হাসিনার কাছে যদি সেরকম ইয়েই না থাকে, শক্তিশালী মানে তথ্য না থাকে, শক্তিশালী না থাকে, মত না থাকে যে সামনের নির্বাচন খুবই কাছে নির্বাচন আসছে, সেই নির্বাচন আওয়ামী লীগ জয়েন করতেছে, নিশ্চয়ই আছে, না হলে উনি সেই ধরনের প্লে আউট হচ্ছে। তবে শুধুমাত্র যে এই যে গোরের সাথে অজিত দোভালের বৈঠক, তারপরে আমাদের ত্রিবেদী এইখানে বৈঠক করেছেন, ওখানে এগুলোর মধ্যে এই বিষয়গুলো আছে, না থাকলে এই কথাটা একদম 2 দিন বা 3 দিন পরে এই কথাটা বলার কথা না। এই কথা আজকের যে অডিওটা ক্লিপটা আসছে মানে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে, এটা উনি নিশ্চয়ই ওনার কর্মীদের কোথাও না কোথাও বক্তৃতা দিয়েছেন আজকে কোথাও না কোথাও বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতার অংশ হিসেবে কিন্তু এটা আসছে। এখন এটা আসার ইয়েটা কি? এটা এই কর্মীদের সাথে ওনার এটা হলো পরিষ্কার ব্যাপার যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ওনার কর্মী বাহিনীকে উনি নির্দেশ দিয়েছেন, পরিষ্কার ব্যাপার। আমার কাছে এটা মনে হয়, আমার কাছে আমি যদি ওনার কর্মী হতাম, আমি এই মেসেজটাকে এইভাবে দেখতাম যে দিস ইজ আওয়ার টাইম, উই মাস্ট গো টু পিপল, এবং আমার যে জনগণের কাছে যেতে হবে, এবং জনগণের কাছে জনগণের কাছে ভোট চাইতে হবে, এবং আমরা কি কাজ ভালো করেছি সেগুলো আমাদের করতে হবে। থ্যাংক ইউ।
না এবং ওই যে আপনি যেটা বলছিলেন যে তিনি বক্তায় বলছেন কমিটি করার কথা, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমরা মাঝে মধ্যেই দেখি বিভিন্ন কমিটি ফেসবুকে আসে এবং এটা নিয়ে তুমুল সমালোচনা হয়। বিভিন্ন জন বিভিন্নভাবে বলে যে এই লালবদর কিংবা রাজাকার এদেরকে সুবিধাভোগী এদেরকে কমিটিতে আবার ঢুকানো হয়েছে। এই যে শেখ হাসিনা নির্দেশটা দিলেন যে যে যেখানে আছেন নেতা এবং আপনারাই কমিটি করে ফেলেন, তার মানে স্থানীয়ভাবে যদি কমিটি হয় উপজেলায়, জেলা, ইউনিয়নে, তাইলে তো বাইরের এই যে যারা গুপ্ত, যারা বিভিন্ন সময় সুযোগ সুবিধা নিচ্ছে, আড়াল হয়ে গেছিল 2 বছর, এখন এসে কমিটিতে ঢুকার তো সুযোগ নাই। এইটা একটা গুড দিচ্ছেন তিনি। আমি আপনাকে একটা উদাহরণ দেই, সেটা হলো যে ফেনীর কি যেন নিজাম হাজারি বা কিছু একজন, হ্যাঁ খুব সন্ত্রাসী মাস্তান টাইপের কেউ হবে, যাই হোক সন্ত্রাসী এরকম কি তার ভাবমূর্তি, যেটা আমি ফেসবুকে তার পক্ষে দীর্ঘ একটা স্ট্যাটাস, মেবি 500 ওয়ার্ড স্ট্যাটাস আমি পড়েছি, মন দিয়ে পড়ছি তার পক্ষে। কেন নিজাম হাজারি কথা শুনতে হবে, কেন নিজাম হাজারির বিরুদ্ধে কথা বলা যাবে না, কেন নিজাম হাজারি একমাত্র লোক যিনি ফেনী রক্ষা করতে পারেন, কেন নিজাম হাজারি শেখ হাসিনার ডান হাত, কেন নিজাম হাজারি শেখ হাসিনার বাঁ হাত না, কেন নিজাম হাজারি যা বলবেন শেখ হাসিনা তা শুনবে, কেন নিজাম হাজারি শেখ হাসিনার কথাই বলেন, মানে কেন নিজাম হাজারি এর পক্ষে বিশাল 500 ওয়ার্ডের একটা মানে নিজাম হাজারির বিরুদ্ধে এক শব্দ বলা যাবে না। নিজাম হাজারির বিরুদ্ধে কথা বললে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলা হবে, নিজাম হাজারির বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা হবে, নিজাম হাজারির বিরুদ্ধে কথা বললে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, একেবারে স্ট্যাটাস মানে কি 500 ওয়ার্ড দিয়ে লিখছে। তো আমি এটা পড়লাম, পড়তে দেখুন কি আশ্চর্য ব্যাপার, এরকম পিআর ক্যাম্পেইনটা কেন। তা আমি ওখানে রিয়াকশনগুলো পড়ছি, রিয়াকশনগুলোর মধ্যে যেটা আছে, সম্ভবত আমি এই জন্য বলছি, ওই রিয়াকশনগুলো যদি আপনি পড়েন সেখানের মধ্যে পরিষ্কার আছে যে নিজাম হাজারিরা এই দলটাকে ধ্বংস করেছে, নিজাম হাজারিরা দলের সন্ত্রাসীদেরকে দলের মধ্যে তার মাস্তান বাহিনী হিসেবে ব্যবহার করেছে, নিজাম হাজারিরা এই সন্ত্রাসীদের মানুষের উপর চাঁদাবাজি করেছে, নিজাম হাজারিরা তাদের একটা কোটারি করছে, সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে পাত্তা দেয় নাই, তিনি তার সন্ত্রাসীরাই তার নেতা, এরকম করে নিজাম হাজারির বিরুদ্ধে বুঝছেন ওইখানে মানে যত কমেন্ট, বেশিরভাগ কমেন্ট নিজাম হাজারিকে গালাগালি করে। এখন দেখেন নিজাম হাজারির জন্য কিন্তু এত বড় একটা স্ট্র্যাটেজি, এটা তো পিয়ার নিয়ে টাকা পয়সা খরচ করে এই লোকরে দিয়ে এবং অনেক জনকে সঙ্গী করে 30-40 জনকে সঙ্গী করে কিন্তু এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে। কি করে না, গ্রুপ করে ট্যাগ করে করছে। এখন সেইখানে কিন্তু মানুষ কমেন্ট করতেছে যে এই লোকটা কত খারাপ, এই লোকের কথাই শোনা যাবে না, সেখানে মানুষ রিয়েক্ট করতেছে। এখন এই মানুষগুলার তো শেখ হাসিনা আজকে এই মানুষগুলোকে ভয়েস দিয়েছে, আর শেখ হাসিনা ওই ভয়েসটা যারা স্ট্যাটাস দিয়ে নিজাম হাজারির পক্ষে মাসানি মানে নিজাম হাজারি সবকিছু মানে সে একটা ফেরেশতা, নিজাম হাজারির বিরুদ্ধে কথা বললে আল্লাহর বিরুদ্ধে কথা হয়, এইটা লেখে নাই বাকি আছে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা হয়, নিজাম হাজারির বিরুদ্ধে যে বলবে সে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবে, নিজাম হাজারির বিরুদ্ধে যে বলবে সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে, নিজাম হাজারির বিরুদ্ধে যে বলবে সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, আওয়ামী লীগ ধ্বংস করে দেবে, মানে যেই বলবে নিজাম হাজারি সে আওয়ামী লীগের ধ্বংস করবে, মানে আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না। এখন এরকম তখন একটা স্ট্যাটাসের মধ্যে মানুষের যে রিয়াকশন, আমি এগুলা পড়ি, এই জন্য এসব স্তুতি বাক্যওয়ালা এগুলো আমার খুব মন দিয়ে পড়ে, আমি ভেতরের পেছনের ইয়েগুলো পড়ি, রিয়াকশনটা পড়ি। আপনার তৃণমূলের মতামত যদি এবার অগ্রাহ্য করে আওয়ামী লীগ, তাইলে আওয়ামী লীগ কিন্তু নিজেই কিন্তু নিজের ইয়া ডেকে নিয়ে আসবে, মানে কি বলে ধ্বংস ডেকে নিয়ে আসবে, একদম পরিষ্কার কথা। নিজাম হাজারিরা যারা এখন নিজাম হাজারি নিশ্চয়ই প্রমোট করার জন্য তো এগুলো বলতেছে। আমি নিজাম হাজারির নামটা এই জন্য বলছি, আমি তার আমি চিনিও না, তার ব্যাপারে আমার কোনো বিদ্বেষপূর্ণ মনোভাব না, আমি চিনিও না, মানে নিজাম হাজারির নামে একটা লোক আছে এটা আমার জানা ছিল না, যদিও সে ফেনীর লোক। আমার আমি জয়নাল হাজারির কথা মনে আছে, নিজাম হাজারির নামে একটা আছে এটা আমার জানা নেই, কিন্তু আমি স্ট্যাটাসটা পড়ার পরে মনে হইলো আরে বাপরে বাপ, ইহা একজন আল্লাহর প্রেরিত পুরুষের মতো তাকে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে। আর আল্লাহর প্রেরিত পুরুষের বিরুদ্ধে আওয়ামী লীগের তৃণমূল আল্লাহর প্রেরিত পুরুষের দানব হিসাবে চিহ্নিত করে, শয়তান হিসেবে চিহ্নিত করে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে, চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করে। তো সেই নিজাম হাজারি যদি আবার যদি তার মসনদে ফেরত আসে, আপনার কি মনে হয় যে কি বলে ওই ফেনীতে ওই তৃণমূলের লোকগুলি তারা আওয়ামী লীগ করবে না? এই যে আপনি যেটা বললেন না, স্ট্যাটাসের পিছনে লেখার পরে বহু মানুষ ক্ষোভ প্রকাশ করছে, গালিগালাজ করছে, এমনি তো না সরাসরি বলছে যদি নিজাম হাজারি যদি ওইখানে নেতা করা হয় তারা আওয়ামী লীগ করবে না, এটা বলছে। আর কোনোদিন আওয়ামী লীগ করবে না, তাই না? যে বলছে আমরা শেখ হাসিনা লীগ বানবো, এরকম লেখছে যে আমরা শেখ হাসিনা লীগ করবো কিন্তু আওয়ামী লীগ করবো না। যদি নিজাম হাজারি ফেনী আওয়ামী লীগের কিছু হয়, তারা শেখ হাসিনা লীগ বানাবে। তো মানুষ এই পরিমাণ ক্ষুব্ধ লোকগুলি যখন আপনার অনেক জায়গায় আপনি এরকম যারা ইয়ে আছে যে যাদের নিয়ে কথাবার্তা আছে, তারা যদি আবার এসে কান্দে চাপে
যেমন ধরো আমি আরেকদিন আরেকটা দেখলাম যে এই যে পরশ, হ্যাঁ পরশের উপরে পরশ ভাই আহ্বান জানিয়েছেন যুবলীগ সংঘবদ্ধ হও, অমুক হও তমুক হও, এরকম করে পরশ ভাইয়ের একটা আহ্বান একজন একটা আপলোড দিচ্ছে, ঠিক আছে, পরশ ভাই এই বলছে সেই বলছে, কোথা থেকে বলছে এটা বলাটা না। ওটা নিজে যদি আপনি রিয়াকশন গুলো দেখেন, পরশের স্ত্রী কিভাবে যুবলীগের পদ বিক্রি করছে, পরশ নিজে কিভাবে ইনভলভ হয়েছে, টাকা পয়সা নিয়ে কি করছে। আমি পরশকে জানতাম সে গান গায়, গিটার বাজায়, অত্যন্ত সংস্কৃতিবান, কিন্তু ওই স্ট্যাটাসের নিচে আমি প্রথম পরশের এরকম একটা চিত্র দেখতে পেলাম যে তাকে সবাই মনস্টার হিসেবে চিনি, তার চাইতে বেশি তার ওয়াইফকে মনস্টার হিসেবে চিনি। ওয়াইফ তো একদম না না আমি কারণ আপনি মন্তব্য করেন না, আমি বলছি মানুষের মন্তব্য। আপনি যেহেতু ওর ওয়াইফ মানুষের মানুষের কথা দিয়ে বলেন, মানুষের কথা নিজের কথা বলা দরকার নাই, কিন্তু আমার কথা হলো যে মানুষের যে রিয়াকশনটা, এইটা যদি এখন যদি এই পৌরসভার যুবলীগের মাথা হয়ে আবার আসে, সেই যুবলীগের এই লোকগুলি যে লোকগুলি ওখানে কমেন্ট করছে, ওই লোকগুলি যুবলীগ করবে না। তারা তো মনেই করে পরশের স্ত্রী যুবলীগের সব পদ বিক্রি করছে, এই জন্য আজকে যুবলীগের এই অবস্থা তারা মনে করতেছে। আপনি হয়তো মনে করছেন এটা এ সেকশন অফ পিপল, ইট ইজ ট্রু, একটা গোষ্ঠী, আরেকটা গোষ্ঠী তো অবশ্যই তার পক্ষে আছে, না থাকলে কি তার লাগে এরকম স্ট্যাটাস দেয় নাকি, এটা তো আছে। কিন্তু আম জনতা যেটা এখন পার্টি আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, কে? আম জনতা। আওয়ামী লীগের যেটা আওয়ামী লীগের এখনকার শক্তি সেটা হলো তৃণমূল। আওয়ামী লীগের নেতারা এখন আওয়ামী লীগের শক্তি না, আওয়ামী লীগের নেতারা মোটেও আওয়ামী লীগের শক্তি না এখন আর, এটা হলো সাংগঠনিক একটা দলের সাংগঠনিক শক্তি। কিন্তু আওয়ামী লীগের অ্যাসেট এখন কে? আওয়ামী লীগের অ্যাসেট কিন্তু আম পাবলিক। আওয়ামী লীগের অ্যাসেট আম পাবলিক। এই আম পাবলিককে যদি ইগনোর করে আবার যদি ঘাড়ে চেপে বসে, আপনি কয়েকদিন আগে দেখলাম যে কি বলে ওই যে আপনার কি বলে সাবেক কি মন্ত্রী ছিল, তথ্যমন্ত্রী, এবং যে বব টাইপের লোকটা বেলজিয়ামের না ওইটা থাকে না, তো তার সম্পর্কে আমি এগুলো কেন আজকে উঠালাম, এই জন্য উঠালাম যে শেখ হাসিনা তৃণমূলের কথা বলছে, তার সম্পর্কে তিনি নির্দেশনা দিচ্ছেন, কি নির্দেশনা দিচ্ছেন, ওখানে ওরা গালাগালি, মা বাপ তুরা গালাগালি করতেছে যে তোর কারণে আমাদের দল, একদম তুই তাই করে তোর কারণে আমার দল নষ্ট হয়েছে। আমি মানুষের কথা বলছি, আমি আমার ব্যক্তিগতভাবে আমি তার একদমই অপছন্দ করি, তার কথাবার্তার ধরন, যে নেতা, এটা মনে যারা তাকে নেতা বানাইছে তাদের রুচি নিয়েও আমার কোশ্চেন আছে, যারা তাকে তথ্যমন্ত্রী বানাইছে তার শেখ হাসিনাই বানিয়েছেন, কিন্তু আমার তার এই লোককে পছন্দ করার রুচি সম্পর্কে আমার সন্দেহ আছে। মানে এরকম একটা লোককে কে পছন্দ করতে পারে? রুচিহীন একটা মানুষ, রুচিহীনের মতো কথা বলে, ক্লাউন, যেমন ওবায়দুল কাদের একটা ক্লাউন, এটা আর একটা ক্লাউন। আপনি মনে আছে তথ্যমন্ত্রী থাকা অবস্থায় সে টেলিফোন করে সকালকে হাজির করতো জোরপূর্বক, মানে প্রেস কনফারেন্স দিনে 3 বার, সেটা বাদ, হ্যাঁ সেখানে তার যেতে হবে, এখনটাও যায়। কিন্তু কথা হচ্ছে যে সেই লোকটাকে যখন হাইলাইট করে, তিনি একটা নির্দেশনা দিয়েছেন, এরকম ফেসবুকে আসছে, ঠিক আছে, উনি নির্দেশনা দিয়েছেন এইভাবে এটা করতে হবে, ওইটা ব্যাডলি রিয়াকশন হচ্ছে। আপনার মনে আছে যে আওয়ামী লীগ করে লন্ডনে, আওয়ামী লীগ করে লন্ডনে একটা রেস্টুরেন্ট তো গ্রোসারি শপের মালিক বা কর্মচারীরা, ওখানে একজন নেতা ছিলেন না কি বলেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিল, তিনি লিফলেট নিয়ে গেছেন, মানুষ কিন্তু ওই ইয়েটা কিন্তু অন্যদিকে মুখ চাইছেন, কিন্তু আরেকজনের কাছ থেকে ঠিকই লিফলেটটা নিয়েছে, তার কাছ থেকে নেয়নি। এই ছাত্রলীগের নেতা ছিল, পরে কি মন্ত্রী হয়েছে বোধহয়, কি নাম যেন ভুলে গেছে, ছাত্রলীগের বড় নেতা ছিল, তার কাছ থেকে লিফলেট নেয় নাই, আর আরেকজনের কাছ থেকে সে চেয়ে নিছে। তো মানুষের এই রিয়াকশন গুলো কিন্তু আওয়ামী লীগ যদি না বুঝে, শেখ হাসিনা বুঝতেছেন বলে শেখ হাসিনা এই কথাগুলো বলেছেন। শেখ হাসিনা বুঝতে পারছেন যে তৃণমূল কি চায়, যে কারণে উনি তৃণমূলকে সরাসরি বলছেন যে আপনার কত কমিটি নিয়ে কত কোশ্চেন আছে, সেগুলো বলে আওয়ামী লীগের দুর্বলতা প্রকাশ করার জন্য। কিন্তু আওয়ামী লীগের এই জায়গাটা শেখ হাসিনা আমার মনে হয় ঠিক জায়গাটা ধরতে পেরেছেন বলে আমি শেখ হাসিনার বিষয়টা আনলাম, যে উনি ধরতে পেরেছেন যে আমার শক্তি, ওনার শক্তি তৃণমূল, ওনার শক্তি এইসব লাফাঙ্গা নেতা না, লাফাঙ্গের নেতাদের ছাড়া উনি এখন চলতে পারবেন না, ঠিক আছে, কিন্তু উনি এদেরকে আর দলের অ্যাসেট মনে করেন না, উনি দলের এগুলোকে মনে করেন যে এটা একটা দলের জন্য একটা দল এদের দ্বারা ভারাক্রান্ত। না হলে উনি কথা বলেন কি করে যে যেখানে কমিটি নেই তোমরা নিজেরা করে ফেলো? কোন নেতাকে তো নির্দেশনা দিল না ওই বক্তৃতার মধ্যে, এটা তো নির্দেশনা থাকা উচিত ছিল যে, বা উনি যদি বিশ্বাস করতেন তাহলে তো নিশ্চয়ই ওনার কান পর্যন্ত গেছে যে কমিটি নিয়ে বাণিজ্য হচ্ছে, আপনি লাল বদল কমিটিতে ঢুকাই ফেলছেন। হ্যাঁ সেটাই তো বললাম আপনাকে, এবং এটা ফেসবুকে আসতেছে, লাল বদল ঢুকার পরে যারা আইডেন্টিফাই করতেছে তারা ফেসবুকে দিয়ে বলতেছে এই হচ্ছে পয়সা খায় এটা করছে ওইটা করছে, এখন এরকম অভিযোগ তুলতেছে। তো এটা তো আসলে দলের জন্য এমনি। আপনি যেটা বলছেন তৃণমূলই তো তার শক্তি, তৃণমূলই তো নেতা তৈরি করে দিবে, নেতা ঢাকা থেকে তৈরি করার দরকার নাই, তো কেন্দ্র থেকে দরকার নাই, তৃণমূলই বানাই দিবে। তৃণমূল তো আব্দুল জলিল বানিয়ে দিছে, তাই না? তৃণমূলে তো বড় বড় নেতা বানিয়ে দিছে। কেএমএসডি কে বলছেন ওদের নিয়ে আলোচনা করা কি উচিত?
সামনে দেখবেন কোন আওয়ামী লীগ আসছে। থ্যাংক ইউ কেএমএসডি কে। এই জন্যই আলোচনা যে আপনারা অ্যাটলিস্ট এইটা মনে রাখবেন। আমার কথা হলো কেএমএসডি কে এটা আলোচনা করা উচিত এই জন্য যে শেখ হাসিনা এই কথাটা উঠিয়েছেন, এটা ও কোনো ইয়ে থেকে আসেনি। শেখ হাসিনা নিজে থেকে বলছেন যে তৃণমূলকে বলে দিয়েছেন যে কমিটি করে ওনার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। এটা কেন বলেছেন আপনারা চিন্তা করেন? নিশ্চয়ই ওনার বিশ্বাসের মধ্যে কোনো নেতা বিশ্বাসে ঘাটতি করছেন, না করলে উনি কেন তৃণমূলকে এটা বলেন? আমি সেই জন্য বলেছি, আমি প্রসঙ্গত বলেছি, কাউকে সমালোচনা করে। আর কারো ব্যক্তিগত, কারোর সাথে আমার ব্যক্তিগত খাতিরও নাই, কারোর সাথে কোনদিন কোনো কিছু নেইও নাই, দিও নাই। তো আমার কারোর বিরুদ্ধে কোনো কিছু অবস্থা নেই। আমি জানো যে যেগুলো আমি পড়ি এইটার থেকে রেফারেন্স দিলাম, এতদিন বলি নাই, আজকে এই জিনিসটা। সো আমি কারো সমালোচনা করার জন্য বলছি না, আমি আলোচনার জন্য যে আওয়ামী লীগটা কেমন হওয়া উচিত এটা আমার ধারণা শেখ হাসিনা বুঝতে পারছেন, যে কারণেই উনি এই ধরনের নির্দেশনা দিচ্ছেন।